আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের পেতে নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই ডোভাল ওয়াং বৈঠক ও তারেক রহমানের চীন সফর, দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনীতিতে কি হচ্ছে। প্রশ্ন আসছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক মহা নাটকীয় মোড় আসতে চলেছে। একদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসেছে ব্রিক্সের হাই প্রোফাইল বৈঠক, যেখানে মুখোমুখি হয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের হেভিওয়েট পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, এবং যিনি চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য। এই মুহূর্তে চীনা নেতৃত্বের মধ্যে টপ তিনজন গুরুত্বপূর্ণ নেতার মধ্যে একজন হচ্ছেন এই ওয়াং ই। পলিট ব্যুরোর সদস্য বলতে আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বলেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কিংবা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, এমন গুরুত্বপূর্ণ একজন মানুষ এই মুহূর্তে দিল্লি সফর করছেন। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ভুলে ভারত চীন সম্পর্ক কি তবে জোড়া লাগছে? ঠিক এই আবহেই তৈরি হয়েছে আরেকটি বড় সমীকরণ। ভারতকে এক প্রকার এড়িয়ে ঠিক একই সময় চীন সফরে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু কেন? ভারতের প্রতিবেশী রাষ্ট্র যখন বেইজিং এর রেড কার্পেটে পা রাখছে, তখন দিল্লির অন্দরে কি ধরনের হিসাব নিকাশ চলছে? চীন কি একদিকে ভারতের সাথে হাত মেলাচ্ছে আর অন্যদিকে ঢাকাকে পাশে টেনে ভারতের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাইছে? ঘটনার সূত্রপাত ভারতের রাজধানী দিল্লি থেকে। ভারত বর্তমানে ব্রিক্স জোটের চেয়ারম্যান, আর সেই সুবাদে 23 এবং আজ 24শে জুন 2026 অর্থাৎ এই চলতি সপ্তাহের মঙ্গল এবং বুধবার দিল্লিতে আয়োজন করা হয়েছে 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বিশেষ বৈঠক। এই অফিসিয়াল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতেই মূলত 2 দিনের সফরে ভারতে পা রেখেছেন চীনের শীর্ষ কূটনীতিক এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ব্রিক্স জোটের ভবিষ্যৎ কৌশল নির্ধারণের জন্য এই বৈঠকটি যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এর সাইডলাইন বা পর্দার আড়ালের দ্বিপাক্ষিক বৈঠকগুলো। কারণ ওয়াং ই দিল্লিতে পা রাখার পর থেকেই কূটনৈতিক পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে, তবে কি এশিয়ান দুই পরাশক্তির মধ্যকার বরফ অবশেষে গলতে শুরু করেছে? ব্রিক্সের মূল সম্মেলন শুরুর ঠিক আগের দিন অর্থাৎ গত 22শে জুন সোমবার দিল্লির সাউথ ব্লকে ঘটে গেল এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে। এই বৈঠকের গুরুত্ব কতটা গভীর তা বোঝা যায় ঠিক তার পরের দিন অর্থাৎ গতকাল 23শে জুন মঙ্গলবার। গতকালই চীনের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকগুলো সাধারণ কোনো আনুষ্ঠানিকতা ছিল না। গত কয়েক বছরে লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে যে চরম উত্তেজনা ও অচল অবস্থা তৈরি হয়েছিল তা ধীরে ধীরে স্বাভাবিক করার লক্ষ্যে এই আলোচনাগুলো অত্যন্ত পজিটিভ বা ইতিবাচক মোড় নিয়েছে। বাণিজ্য, অর্থনীতি এবং সবচেয়ে সংবেদনশীল বিষয়ে অর্থাৎ সীমান্ত সংক্রান্ত ইস্যু নিয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্ব খোলামেলা কথা বলেছেন। ভারত স্পষ্ট করে দিয়েছে যে সীমান্তে শান্তি না ফিরলে পূর্ণাঙ্গ অর্থনৈতিক সম্পর্ক সম্ভব নয়। আর চীনও বুঝতে পারছে যে ভারতের মতো বিশাল বাজারকে দীর্ঘদিন হাতছাড়া করা তাদের অর্থনীতির জন্য ক্ষতিকর। ফলে দুই দেশের সম্পর্ক জোড়া লাগার একটি স্পষ্ট ইঙ্গিত এই সফর থেকে পাওয়া যাচ্ছে। এখন আসা যাক মুদ্রার অপর পিঠে, যা বাংলাদেশ ও ভারত উভয় দেশের দর্শকদের জন্যই সবচেয়ে আকর্ষণীয় অংশ। একদিকে যখন দিল্লিতে ভারত চীন সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন, ঠিক তখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গেছেন। অনেকে প্রশ্ন তুলছেন, ভারতকে এড়িয়ে বা ভারতকে এক প্রকার টেনশনে রেখে চীনে এই সফর কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী বেইজিং এ গিয়ে কি করতে পারেন বা তার এজেন্ডায় বা কি? আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে চীনের ভূমিকা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এই মুহূর্তে বড় ধরনের অর্থনৈতিক সংস্কার ও কাঠামোগত উন্নয়নের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে বেইজিং এর আর্থিক সহায়তা এবং বিনিয়োগের বিকল্প নেই। তারেক রহমানের এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা প্রজেক্টে চীনা বিনিয়োগ নিশ্চিত করা, নতুন করে বড় অঙ্কের ঋণ বা বাণিজ্য সুবিধা আদায় করা। আমরা গতকালকে তারেক রহমানের ভিজিট নিয়ে আলাপ করেছি যে সামনে কি কি হতে পারে। 17টি চুক্তি স্বাক্ষর হবে, এর মধ্যে তিস্তা প্রজেক্ট চুক্তি সই হতে পারে বা এমওইউ স্বাক্ষর হতে পারে, এবং মোংলা চাইনিজ ইকোনমিক জোন এবং সামরিক সরঞ্জাম ক্রয়, এরকম নানা বিষয় নিয়ে আলাপ এবং এমওইউ স্বাক্ষর হতে পারে এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু দিল্লির চিন্তার জায়গাটি অন্য জায়গায়। ভারত সবসময় চায় তার প্রতিবেশী রাষ্ট্রগুলো যেন বেইজিং এর ডেড ট্র্যাপ বা ঋণের ফাঁদে না পড়ে এবং এমন কোনো চুক্তি না করে যা ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তারেক রহমানের এই চীন সফর দিল্লির কূটনৈতিক ও সামরিক নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ খানিকটা বাড়াবে বই কি। তাহলে পুরো সমীকরণটা দাঁড়ালো কি? চীন কি এক ঢিলে দুই পাখি মারতে চাইছে? একদিকে তারা ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিচ্ছে যাতে ব্রিক্স এবং বৈশ্বিক অর্থনীতিতে আমেরিকার একক আধিপত্যের বিরুদ্ধে ভারতকে পাশে পাওয়া যায়। আবার অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বেইজিং এ লাল গালিচা সংবর্ধনা দিয়ে ঢাকাকে নিজেদের প্রভাব বলয়ে ধরে রাখার চেষ্টা করছে। অন্যদিকে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিও ভারতের একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে চীন ভারত একসাথে চলবার কি পথ খুঁজছে? বাংলাদেশের জন্য এটি একটি চরম অগ্নি পরীক্ষা এবং ব্যালেন্সিং অ্যাক্ট। তারেক রহমান খুব ভালো করেই জানেন ভারতের ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক সম্পর্কের কারণে দিল্লিকে চটিয়ে বাংলাদেশের পক্ষে দীর্ঘদিন চলা সম্ভব নয়। আবার দেশের অর্থনৈতিক সংকটের উত্তরণে চীনের ক্যাশ বা ডলারের ফান্ডও জরুরি। তাই ভারতকে এড়িয়ে চীন সফর করলেও ঢাকাকে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলতে হবে যেন দিল্লির সাথে কৌশলগত সম্পর্কে কোনো ফাটল না ধরে। প্রিয় দর্শক, 23 এবং 24 জুনের এই ব্রিক্স এনএসএদের সম্মেলন এবং তারেক রহমানের বেইজিং সফর, এই দুটি ঘটনায় প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ার রাজনীতি আর আগের জায়গায় নেই। একদিকে ভারত চীন সম্পর্ক কি আসলেই নতুন কোনো উচ্চতায় পৌঁছাবে, নাকি সীমান্ত বিরোধের কারণে এটি সাময়িক যুদ্ধবিরতি মাত্র? আর অন্যদিকে চীনের বেইজিং এ গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লির উদ্বেগ দূর করে ঢাকার জন্য বড় কোনো অর্থনৈতিক সাফল্য আনতে পারবেন? ভারত ও চীনের এই সম্পর্ক জোড়া লাগলে বাংলাদেশের ওপর তার কি প্রভাব পড়বে? আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই চীন সফরকেই বা কিভাবে দেখা যায়? আসলে ভারত চীন সম্পর্কটা কি হচ্ছে, কিংবা তারেক রহমানের চীন সফরটা সফল নাকি ব্যর্থ, কি হচ্ছে, এগুলো দেখতে হলে আমাদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে যে তারেক রহমান চীনে গিয়ে কি আনলেন, এই কি আনবার কারণে ভারত চটে গেল কিনা। এই বিষয়গুলো দেখতে হলে আমাদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে, অন্ততপক্ষে সফরটা শেষ পর্যন্ত। 26 তারিখ পর্যন্ত চীন সফর। সফর পরবর্তী সময়ে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো, শুধু আমরা নয়, এমনকি নয়াদিল্লিও জানতে পারবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে গিয়ে কি করলেন। আর এই কি করলোর উপরে নির্ভর করবে এই ত্রিমুখী সম্পর্ক, চীন ভারত সম্পর্ক, বাংলাদেশ চীন সম্পর্ক, বাংলাদেশ ভারত সম্পর্ক। এই সম্পর্কগুলো নির্ভর করবে। এই সম্পর্কগুলো দেখতে হলে আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং দেখব কি ঘটছে। এই মুহূর্তে দিল্লিতে বাংলাদেশ নিয়ে কি হচ্ছে? বাংলাদেশে অনেক দেশের রাষ্ট্রদূত এই মুহূর্তে কেন দিল্লিতে? বাংলাদেশ আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপি রাজপথে কতটা প্রস্তুতি নিয়ে নেমেছে? প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদ যে ভারত থেকে ফিরে এসেছিলেন সেটি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি বলেছেন?
আজকে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল থেকেই বেশ অসুস্থ এবং আজকে মোটামুটি একদম খুবই খারাপ লাগছে। ওষুধ খেয়ে জাস্ট কথা বলছি, খুব সংক্ষেপে কিছু কথা বলবো। যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সাথে তিনি মালয়েশিয়া বেজিং যাবার আগে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সাথে একান্ত বৈঠক করেছেন। সেই বৈঠকগুলোতে কি আলোচনা হয়েছে এবং সেই রাষ্ট্রদূতদের অনেকে এই মুহূর্তে কেন দিল্লিতে? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চায়নায়, তখন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ভারতে ব্রিক্স কেন্দ্রিক বেশ কিছু বৈঠক চলছে। অজিত দোভালের সাথে চায়নার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত, এই 4টি দেশের রাষ্ট্রদূত দিল্লিতে অজিত দোভালের সাথে কি মিটিং করেছেন, এই বিষয়গুলো নিয়েই আজকে প্রশ্ন। কিছু একটা হচ্ছে দিল্লিতে, বিশেষ করে G7 মিটিং এর পরে, যেখানে ট্রাম্পকে বলা হয়েছে যে তাকে বিশ্বাস করবার মতো দেশ এবং মানুষের সংখ্যা কমে যাচ্ছে। তো আমরা এইবার দেখছি যে আমেরিকার পক্ষ থেকেই একটা প্রেশার, একটা উদ্যোগ যে ভারতের সাথে তারা মিলেমিশে কাজ করবে। এবং এবার তারা বলেছে এবং এখন পর্যন্ত সেটা মিন করছে যে ভারত বাংলাদেশের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে আমেরিকা সেটা সমর্থন করবে এবং ভারত সেই বিষয়গুলো নিয়ে ভাবছে। আপনারা জানেন যে ভারত কোনো কিছুতেই তাড়াহুড়া করে না। তারা কূটনীতিতে T20 ম্যাচ নয়, তারা টেস্ট ম্যাচ খেলতে অভ্যস্ত। এবং যদি বাংলাদেশে দেখে ডক্টর ইউনূসের রেজিমটা কিভাবে তারা 5 বছর থেকে 1.5 বছরে নিয়ে আসলো, জামাত কনফার্ম ক্ষমতায় যাবে, সেখানে জামাতকে ক্ষমতায় যেতে দেওয়া হলো না। এই সব কিছুর পেছনে কিন্তু ভারতের একটা হাত ছিল, আপনি স্বীকার করেন আর নাই করেন। এই মুহূর্তে দিল্লিতে এই যে বৈঠকগুলো হচ্ছে, আমাদের রাষ্ট্রদূতগুলো গিয়েছেন, নিশ্চয়ই কিছু একটা হয়েছে এবং এই খবরগুলো জানতে পারবো। এর আগে একটা এপিসোডে বলেছিলাম যে ডক্টর জাহেদ যে দিল্লি থেকে ফিরে গিয়েছিলেন, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জাওসওয়াল কথা বলবেন। তিনি অবশেষে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে যাচাই বাছাই শেষে তারা যখন ডাক্তার জাহেদকে ভারতে ঢুকবার অনুমতি দিলেন, তখন তিনি নিজের সিদ্ধান্তে চলে গেছেন। তো এই দায়িত্ব ভারতের না। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তিনি একটা টিমের লিড দিয়েছিলেন। তো সেই টিমের বাকি যে 16 জন ছিলেন তারা কিন্তু কেউ ফিরে যায়নি। তারা ওই ইন্ডিয়ান ওশান ডিম ওই কনফারেন্সটা ঠিকই পার্টিসিপেট করেছে, ওই কনফারেন্সের ডিক্লারেশনে তারা অংশগ্রহণ করেছে। তাহলে শুধুমাত্র ডাক্তার জাহেদ নিজে ফিরে গেছে। তো এই দায়িত্ব না ভারত না সরকার নেবে। আমার মনে হয় যে তিনি একটা স্টান্টবাজি করতে গিয়েছিলেন, কিন্তু স্টান্টবাজিটা করতে গিয়ে তিনি খুব একটা সফল হননি, বরং তিনি ধরা খেয়েছেন। এই যে অনেকটা T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে না, পাকিস্তানও হাওয়া দিল, কিন্তু আলটিমেটলি কি হইল, বাংলাদেশ খেলেনি, ওখানে স্কটল্যান্ডকে নিয়ে নিয়েছে। এখন তারা ধারণা করছিল বাংলাদেশের হাত পা ধরবে, রিকোয়েস্ট করবে, হেই করবে, বাংলাদেশ তখন ভাব নেবে। তো জাহেদের বিষয়টাও তাই হয়েছে। অনেক কিছুই করতে চেয়েছিল কিন্তু কিছুই হয়নি। সে একা একা ফিরে এসেছে এবং এখন বলছেন যে আবার সুযোগ পেলে তিনি যাবেন। কিন্তু
যা হারানোর তা হারিয়ে ফেলেছেন। আজকে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকার যে যুদ্ধ বিমান কিনবে চায়না থেকে, যেটি গতকাল আমি বলেছিলাম, সেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আবার আমেরিকা থেকে বোয়িং কিনবে। তো এত বোয়িং, এত যুদ্ধ বিমান বাংলাদেশ কি জন্য কিনতেছে? এত যুদ্ধ করবার তো আমাদের কিছু নেই। আমাদের প্রতিবেশী ভারতের সাথে এইগুলো দিয়ে আমরা যুদ্ধ করতে পারবো? মিয়ানমারের সাথে এগুলো দিয়ে আমরা যুদ্ধ করতে পারবো? কতদিন পারবো? কতক্ষণ পারবো? যেখানে আমাদের, বারবার বলছি, যে অর্থনীতি ভঙ্গুর, দেশ যে পথে যাচ্ছে তাতে দুর্ভিক্ষও হতে পারে। এই সময় কেন সরকার এত টাকা দিয়ে এই সমরাস্ত্র কিনছে, বিমান কিনছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেটা আমরা জানলাম, যে বর্তমান সরকার যে কেনাকাটায় কমিশন পাওয়া যাবে সেই বিষয়ে তিনি আগ্রহী। এবং এই বোয়িং, এই চীনের যুদ্ধ বিমান, এগুলো প্রত্যেকটায় একটা বড় রকমের কমিশন আছে। বর্তমান সরকার কিন্তু ছোটখাটো বিষয়ে হাত দেয় না, ছোটখাটো বিষয়গুলো তাদের ক্যাডাররা খায়। কিন্তু দেখবেন যে বেশ কিছু পজিশন শোনা যায় যে অমুক চিফ ইঞ্জিনিয়ার, তার 300 কোটি টাকা দিতে হবে এই পদে। আমাদের একটা ফার্মাসিউটিক্যালস আছে সরকারি, ইডিসিএল, এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, সেইটার যিনি এমডি, তাকেও একটা বড় অ্যামাউন্ট ইনশিওর করেই এমডি পদ নিতে হয়েছে। এবং মাঝখানে অ্যামাউন্ট দিতে পারছিলেন না বলে দেখবেন যে একজন সেক্রেটারি না কাকে জাস্ট ভারপ্রাপ্ত দেওয়া ছিল, পরে আবার টাকা পয়সার লেনদেন ঠিক হয়েছে। একদম শীর্ষ পর্যায় থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পদগুলো লাভজনক সেখানে টাকা দিয়ে বসতে হবে। এবং এই কেনাকাটাও আপনারা দেখবেন যে অপ্রয়োজনীয় কেনাকাটা, এগুলো সব ওই কমিশন বাণিজ্য। আপনারা একটু চোখ কান খোলা রাখবেন। শেষে বলবো যে এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, তারা তো মিছিল করছে, তাদের মিছিলের দৈর্ঘ্য বাড়ছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে। এই মিছিলের বিরোধিতা করতে গিয়ে বিএনপি তাদের অঙ্গ সংগঠন ও রাজপথে মিছিল করছে। এই ছবিটা দেখেন, 20 জনও নাই। একটা ক্ষমতাসীন দল, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের মিছিল কার্যক্রম ঠেকানোর জন্য মাঠে নেমেছে, সেই মিছিলে 20 জন নাই। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? বিএনপির আসলে সাংগঠনিক অবস্থাটা কি? সরকার তো তারা চালাতে পারছেই না, সাংগঠনিকভাবে নানান রকমের অপরাধের সাথে যারা জড়িয়ে গেছে, চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, কিন্তু যে রাজনৈতিক কার্যক্রম, সেটার কি অবস্থা এই ছবিতে আপনারা দেখলেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক